26-এর ভোটকে টার্গেট করে সতর্ক তৃণমূল দলে জালি মাল বাছাইয়ের নির্দেশ বাঁকুড়া জেলা নেতৃত্বের। কাজ না করলে দায়িত্ব থেকে সরানোর হুঁশিয়ারি, দলীয় কর্মীদের সম্মান দিতেও কড়া বার্তা। তৃণমূলকে কটাক্ষ বাঁকুড়ার বিজেপি বিধায়কের। প্রিয়ব্রত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রিয়ব্রত, দেখো, প্রতিবারই কিন্তু অরূপ চক্রবর্তীর টার্গেট রয়েছে, কখনো বিরোধী দল রয়েছে, কখনো নিজের দলের কর্মীদেরকেও তিনি একইভাবে সতর্ক করছেন এবং কখনো বা পুলিশকে। এবং আজ যেটা দেখা গেছে যে এই যে টার্গেট তিনি করেছেন, যেখানে বলছেন যে পঞ্চায়েতের কর্মীরা রয়েছেন, পঞ্চায়েতের প্রধান রয়েছেন, যখন দলের কর্মীরা যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু তাদেরকে উপযুক্ত সম্মান দেওয়া হচ্ছে না। কিন্তু এই পঞ্চায়েতের প্রধান যখন হয়েছেন তখন কিন্তু সেই কর্মীরা তাদেরকে পঞ্চায়েতের প্রধান করে তার ক্ষেত্রে উপযুক্ত যে পদক্ষেপ সেই পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে তিনি বলেছেন যে যেখানে কিছু জালি মাল দলে ঢুকে গেছে, যারা কিন্তু দলের যেরকম কর্মসূচি রাখা হচ্ছে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন না। এবং দেখাচ্ছে একটা ভিডিও, সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে কর্মসূচি যখন রাখা হয়েছে জেলা স্তরে তখন কিন্তু পিছন দিকে চলে যাচ্ছে সেই সব কর্মীরা। তাদেরকে বলছেন চিহ্নিত করে রাখছে এবং আগামী দিনে যদি এই ধরনের ব্যবস্থা থাকে সেক্ষেত্রে কিন্তু দল থেকে তাদেরকে বের করে দিতেও কোনো পিছু হওয়া করবে না তৃণমূল নেতৃত্ব, এমন কিন্তু তিনি জানা দিয়েছেন। অন্যদিকে বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে এই সব কর্মীরা আগে থেকেই বুঝে গিয়েছেন তৃণমূলের অবসান হচ্ছে এবং সেই কারণেই এই ধরনের কর্মীদের ব্যবহার তৈরি হয়েছে। যারা ভোট করে জিতাবে তাদের সম্মানটা চাই। যারা এই ভোটের এই দায়িত্বটা নেবে, এটা তো খুব কঠিন কাজ, এটা ইজি না। সেই কাজটা করতে হবে, সেই কাজটা ফাঁকি চলবে না, শিখতে হবে, না পারলে ছেড়ে দিতে হবে। যদি না পারে তাকে বলতে হবে যে আমি পারবো না, অন্য লোক দেবো, কিন্তু দায়িত্ব নেবো, কাজ করবো না, সব জালিমাল রাখবো না। নিজেদের ফোকাসটাকে আয়নার মধ্যে দেখুন, তারপর নিচু তলার কর্মীদেরকে জালি বলে অভিহিত করবে। নিচু তলার কর্মীরা হচ্ছে দেবতা, তারা হচ্ছে শক্তি, তাদেরকে জালি বলে সম্বোধন করা। আমি তৃণমূলের নিচুতলার কর্মী বন্ধুদের বলবো, আর কখন আপনাদের বিবেকের উদয় হবে? এরপর আপনারা ভাবুন যে আপনারা সত্যিই জালি না আপনারা এই দলকে ক্ষমতা এনেছিলেন। আপনারা পরবর্তী ক্ষেত্রে বিচার করুন। কেন্দ্রের আবাস যোজনার টাকা তছরূপের অভিযোগ। টাকা তছরূপে অভিযুক্ত বসিরহাটের নেতা। অধিকাংশ বাড়ির কাজ শেষ হয়নি বলে অভিযোগ। 2018 সালে বসিরহাটের 19 নম্বর ওয়ার্ডে 130 জনের জন্য আবাসের বাড়ি বরাদ্দ হয়, আর প্রতি বাড়ির জন্য বরাদ্দ হয় 3,68,000 টাকা। 3টি কিস্তি হয়ে যায়। তারপর কথা বলবো, অনুপম প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনুপম, হ্যাঁ দেখো, এই যে বসিরহাট পৌর এলাকার যে 19 নম্বর ওয়ার্ড, এই 19 নম্বর ওয়ার্ডে 2018 সালে যে কেন্দ্রের যে আবাসের বাড়ির জন্য যে 3,68,000 টাকা করে যে বরাদ্দ হয়েছিল, এখানে উপভোক্তা ছিল 130 জন। কিন্তু এই 130 জনের যেটা মধ্যে অধিকাংশ উপভোক্তাদের যেটা অভিযোগ যে সেই সময় যিনি আর কি এখানকার কাউন্সিলর ছিল ইলিয়াস আলী, তিনি এইসব উপভোক্তাদের পাস বই, ব্যাংকের বই, চেক তিনি নিজে নিয়ে নিয়েছিলেন এবং তিনি ব্যাংকের থেকে টাকা তুলে নিজেই সেই সব বাড়ি তৈরি করে দিয়েছিল, উপভোক্তাদের হাতে টাকা দেয়নি। এবং অধিকাংশ বাড়ি কোনোটা সম্পূর্ণ হয়নি, কিছু বাড়ি বিশ পর্যন্ত হয়েছে। আর যে কয়েকটি বাড়ি তৈরি হয়েছে সে কয়েকটি বাড়ির ফাটল ধরেছে, ছাদ খসে পড়ছে, এমনই কিন্তু বিভিন্ন অভিযোগ তুলছে এবং বিভিন্ন সময় তাদের কাছ থেকে টাকার দাবি করেছে এবং টাকাও তুলে নিয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করছে। যদিও এই বিষয় এলাকার মানুষ থেকে শুরু করে তৃণমূলের একাংশও কিন্তু এই ইলিয়াস আলীর বিরুদ্ধেই চলে গেছে। তারা কিন্তু মুখ খুলছে, তারা কিন্তু প্রতিবাদ করছে এবং তারা কিন্তু বিধায়কের থেকে শুরু করে বসিরহাট পৌর সভার যে পৌর প্রধান তার কাছেও কিন্তু এই ইলিয়াসের বিরুদ্ধে কিন্তু অভিযোগ করেছে। এবং এই যে ইলিয়াস আলীর সঙ্গে যখন আমরা যোগাযোগ করেছিলাম, তিনি কিন্তু পুরো বিষয়টাই কিন্তু অস্বীকার করেছে। তিনি যেটা জানিয়েছে তাকে কালিমা লিপ্ত করা হচ্ছে, তার কারণ টাকা সবাই উপভোক্তারা নিজেরাই টাকা তুলে নিজেদের কাজ করেছে, তাকে কালিমা লিপ্ত করার জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে বলে কিন্তু দাবি করছে ইলিয়াস আলী। ওকে, পরিস্থিতি পয়সা করেছে, কিচ্ছু দেয়নি, ভিত করার পয়সাও দেয়নি, লিংটন অবধি হয়েছিল তাও পয়সা দেয়নি, সব ফটো নিয়ে গেছে। তাহলে এই পর্যন্ত উঠলো কি করে? এই আমরা নিজেরা করেছি। তাহলে ওর আপনার নামে যে টাকা বসছিল তাহলে সে কোথায় গেল? সেটা তো আমরা বলতে পারছি না, দেবো, দিচ্ছি, দেবো। কে এটা? এটা ইলিয়াস হচ্ছে কাউন্সিলর। এখানকার কাউন্সিলর তো শোভাদত্ত মল্লিক, উনি তো দেখাশোনা করেন। তা আপনি কাউন্সিলরকে জানিয়েছিলেন? হ্যাঁ জানে। তা কিছু করেনি? না। 18 সালে ঘর বেনিফিশিয়ারি নিজেরাই করে নিয়ে দেখে নিয়েছে। যারা অভিযোগ করছে সর্বদা মিথ্যা, আর কোনো ইনকমপ্লিট ঘর নেই। আমাদের কাছে লিস্ট আছে, নিশ্চিত আছে লিস্ট। আপনি ওই লিস্ট সম্ভবত 130টা ঘর ছিল,
আপনি ওই 130টা ঘরের লিস্ট ধরে ধরে আপনি বাড়ি বাড়ি গিয়ে আপনি পর্যবেক্ষণ করতে পারেন যে তাদের ঘর ইনকমপ্লিট কিনা। এবার যে ছবি আপনাদেরকে দেখাবো, বাড়ির মাথায় টাওয়ার, কিন্তু কার বাড়ি? বিজেপি নেতার বাড়িতে টাওয়ার, আর এই টাওয়ার বেআইনি টাওয়ার। এই বাড়িতে অবৈধ নির্মাণ করে টাওয়ার, অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দেয় হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙুল বিজেপি নেতার, আর বিজেপি নেতা তুফানদের বিরুদ্ধে অভিযোগ। পানিহাটির আগরপাড়ার ঘটনা, কথা বলবো, আমাদের প্রতিনিধি সুবীর রয়েছেন সঙ্গে। সুবীর, দেখো, পানিহাটি পৌরসভার অন্তর্গত আগরপাড়া সরকার বাগান এলাকাতে এভাবেই বিজেপি নেতা তুফানদের বাড়িতে ওপরে একদম অবৈধ নির্মাণ করে তার উপরে একদম বেসরকারি মোবাইল কোম্পানির যে টাওয়ার, সেই টাওয়ার বসানোর অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। এবং এই নিয়ে এলাকারই এক ব্যক্তি তিনি কিন্তু হাইকোর্টে মামলা দায়ের করেন, কারণ এই যে টাওয়ার সেটা কিন্তু একদম নির্দেশ অমান্য করে বসানো হয়েছে, অনুমতি না নিয়ে বসানো হয়েছে, এবং এর থেকে যে রেডিয়েশন ছড়াচ্ছে তাতে কিন্তু অনেক মানুষের সমস্যা হচ্ছে। এবং এই নিয়ে যখন মামলা হয় তখন হাইকোর্ট নির্দেশ দেয় পানিহাটি পৌরসভাকে যে অবিলম্বে এই গোটা বিষয়টিকে তদন্ত করে দেখার। সেই নির্দেশ অনুযায়ী পানিহাটি পৌরসভার পক্ষ থেকে যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তারা কিন্তু এই পুরো ঘটনা তদন্ত করেন, এবং তদন্ত করে তারা জানতে পারেন যে একদম সম্পূর্ণ অনুমতি না নিয়ে বেআইনি ভাবে এই গোটা বিষয়টি কিন্তু করেছে বিজেপি নেতা তুফান দে। এবং এই বিজেপি নেতার কিন্তু পরিচয়, তিনি প্রাক্তন মন্ডল সভাপতি। এবং এই যখন তদন্ত উঠে আসে গোটা বিষয়টি, তারপরে কিন্তু নড়ে চড়ে বসে পানিহাটি পৌরসভা, এবং পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে পরিষ্কারভাবে জানিয়েছেন যে একদম আধিকারিকদের সঙ্গে বৈঠক করা হবে, এবং বৈঠকের পরে কিন্তু উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, এবং হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে কিন্তু পৌরসভা যা আইনানুগ ব্যবস্থা নেওয়ার সেটা কিন্তু নেবে। পাশাপাশি বিজেপি নেতা যিনি রয়েছেন তিনি কিন্তু পরিষ্কার বিষয়টি স্বীকার করে নিয়েছেন। তার পাশাপাশি তিনি বলেছেন যে তিনি বিজেপি করাতেই কিন্তু তাকে চক্রান্ত করে এই ঘটনায় ফাঁসানো হচ্ছে। বেশ, আমি ব্যাপারটা জানতে পেরেছি, এবং আমি আমার সেই সময় পৌরসভায় আমি দায়িত্বে ছিলাম না। আমাদের পৌরসভাগতভাবে কোর্টের যা নির্দেশ, সেই নির্দেশকে মেনে আমি একটু দেখে নিই কাগজপত্র। আমার এখনো পর্যন্ত ভাইস চেয়ারম্যান যিনি ছিলেন সেই সময় তিনিও আসেননি, ইঞ্জিনিয়ার আসেননি। আসুক, আমি বা লিগাল সেল যিনি দেখেন আসুক, এসে কি আছে না আছে দেখে আমি ডিটেলসটা করব। যেটা লিগাল সেটাই আমরা চলবে পৌরসভা। আমার টাওয়ার কিন্তু ইনলিগাল না, পানিহাটি মিউনিসিপালিটি নিজেই পারমিশন দিয়েছে টাওয়ারটার। একটা টাওয়ার বসাতে গেলে তো 3টে পিলার বা 4টে পিলার তুলে স্ট্রাকচারটার উপর তো টাওয়ারটা বসবে। ওই 4টে পিলার আর ওই স্ল্যাবটার আমার রিভাইজ প্ল্যানটা দেখানো নেই। এরা কি করলো, যেহেতু আমি বিজেপি পন্থী বা কিছু বামপন্থী লোক এইটা মিলে এরা করেছে, ডিসমেন্টাল করে দাও সেটা বলেছে কোর্ট, কিন্তু প্যারালালি বলেছে যে রিভাইজ প্ল্যানটা স্যাংশন করে দেওয়ার জন্য পানিহাটি মিউনিসিপালিটিকে কনসিডার করতে বলেছে। আবারও নজর আমরা রাখবো ভূস্বর্গে। পেহেলগাঁওয়ে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গে কথা বলছেন তিনি, কপ্টারে চড়ে গোটা এলাকা পরিদর্শন। পেহেলগাঁও যেখানে গতকাল জঙ্গি হানায় নিহত 27 জন, সেখানেই অমিত শাহ পৌঁছে গিয়েছেন। গতকালই আমরা দেখেছিলাম শ্রীনগরে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে পৌঁছে যান শ্রীনগরে অমিত শাহ, আর তারপর আজ পেহেলগাঁওয়ে পৌঁছে গিয়েছেন শাহ। গোটা এলাকা ঘুরে দেখছেন তিনি। পেহেলগাঁওয়ে যেখানে গতকালই পর্যটকদের টার্গেট করে জঙ্গিরা হামলা, যে হামলায় মৃত্যু হয় বহু পর্যটকের, সেখানেই অমিত শাহ তিনি পৌঁছে গিয়েছেন। গতকাল আমরা দেখেছি জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে বিশেষ বৈঠক সারেন অমিত শাহ, উচ্চ পর্যায়ের বৈঠক চলে, এবং তারপর পেহেলগাঁও পরিদর্শনে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইতিমধ্যে হামলার দায় স্বীকার করেছে লস্কর ই তৈবা। আমরা জানি পেহেলগাঁওয়ে হামলার দায় স্বীকার করেছে লস্কর ই তৈবা। ঘটনাস্থলে পেহেলগাঁওয়ে হামলাস্থলে পৌঁছে গিয়েছেন অমিত শাহ। পেহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত 26 জন পর্যটক, তার মধ্যে 3 জন বাঙালি পর্যটকও রয়েছেন। পরিবার পরিজনদের হাহাকার, সমবেদনা জানিয়েছেন গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করে, এবং তার নির্দেশেই মোদীর ডেপুটি অমিত শাহ তিনি পৌঁছে গিয়েছেন পেহেলগাঁওয়ে। গতকালই আমরা দেখেছিলাম শ্রীনগরের পৌঁছে যান অমিত শাহ। কথা বলবো, मुदासिर कादरी प्रतिनिधि রয়েছেন আমাদের সঙ্গে। मुदासिर, अमित शाह जी अभी पहुंच गए हैं पहलगांव, क्या चल रहा है वहां पे?
देखिए, मैंने आपको पहले भी बताया कि अमित शाह जो है वो सुबह यहाँ पहुंचे थे और अभी वो यहाँ से निकल गए और वो श्रीनगर की ओर निकल गए। और जिस तरह से हमने कहा कि जो होम मिनिस्टर है वो कल श्रीनगर पहुंचे थे और रात भर उन्होंने जो है राजभवन में कयाम किया, राजभवन में वो ठहरे और वहाँ पर जो लेफ्टिनेंट गवर्नर है उनसे मुलाकात की, जो मुख्यमंत्री है उमर अब्दुल्ला उनसे मुलाकात की। और उसके बाद आज तड़के सुबह वो पुलिस कंट्रोल रूम श्रीनगर पहुंचे और जहां पर वो जो पर्यटक है उनके शव रखे गए थे और वहां जो पर्यटक मारे गए हैं उनके परिजनों से भी मुलाकात की। तो वहां से निकलकर होम मिनिस्टर है वो सीधे पहलगाम आए और बायसरन जो इलाका है जहां पर ये टेरर अटैक हुआ था, तो वहां पर जो सिचुएशन है उसका स्टॉक लिया, उसका जायजा लिया और पूरा जो सिक्योरिटी रिव्यू है उस पर बात हुई। जो उच्च अधिकारी वहां पर थे, सेना के, पुलिस के या फिर जो पैरामिलिट्री फोर्सेस है, तो यहाँ से निकलकर जो होम मिनिस्टर है वो जीएमसी अनंतनाग यानी कि गवर्नमेंट मेडिकल कॉलेज हॉस्पिटल जो है अनंतनाग में, तो वहां पर पहुंचे और वहां पर जो घायल कुछ पर्यटक है जो भर्ती वहां पे किए गए थे कल, तो उनका हालचाल पूछा और उनकी खबर पुरसी की और उनसे उन्होंने मुलाकात की। तो वहां से वो सीधे जो है श्रीनगर के लिए रवाना हुए और अभी वो श्रीनगर पहुंच गए हैं और जहां पर वो सीधे तौर पर दिल्ली के लिए रवाना होंगे। जी। দিনহাটার চাঁদনি চকের দিকে নজর রাখি আসুন। সরকারি পুকুর ভরাট আর পুকুর ভরাট জমি মাফিয়া রাতের অন্ধকারে মাটি এনে পুকুর ভরাট। স্থানীয়দের দাবি ভয়ে বাধা দিতে পারেন না। পঞ্চায়েত প্রধানের দাবি তিনি কিছু জানেন না। অভিযোগ যদি সত্যি হয় তাহলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রধানের। আরো একবার জানিয়ে রাখি দিনহাটার চাঁদনি চকে সরকারি পুকুর ভরাট আর পুকুর ভরাট জমি মাফিয়ার কথা বলবো। শুভঙ্কর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শুভঙ্কর, কি করে দিনে দুপুরে এভাবে ভরাট কাজ চলছে, তাও আবার সরকারি পুকুর? হ্যাঁ দেখো, তোমাকে একেবারে জানিয়ে রাখি, এটা হচ্ছে দিনহাটা শহর সংলগ্ন ভিলেজ 1 গ্রাম পঞ্চায়েতের চাঁদনি চক কলোনি। এখানে রাস্তার পাশে দিনহাটা বলরামপুর যে রাস্তা রয়েছে সেই রাস্তার পাশে এই ডোবা বা পুকুর রয়েছে। সেই পুকুরটি বর্তমানে জল না থাকায় কিছুটা মজে গিয়েছে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে স্থানীয় যারা জমি মাফিয়া তারা সেই পুকুরে ট্রলি করে মাটি এনে সেই পুকুর ভরছে। এবং যেটা অভিযোগ যে যারা পুকুর ভরাট করছে এই জমি মাফিয়া তারা এতটাই প্রভাবশালী যে স্থানীয় বাসিন্দারাও বাধা দিতে সাহস পাচ্ছেন না। ইতিমধ্যে গোটা বিষয়টি নিয়ে আমরা স্থানীয় ভিলেজ 1 গ্রাম পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেটা জানিয়েছেন যে তিনি বিষয়টা জানেন না, তবে নিশ্চয়ই খোঁজ নিয়ে দেখবেন যে যদি কেউ এ ধরনের পুকুর ভরাটের কাজ করে থাকে, সরকারি পুকুর ভরাটের কাজ করে থাকে, তবে গোটা বিষয়টি তিনি বিএলআর দপ্তরকে জানাবেন এবং আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার সেটাই নেওয়া হবে। বেশ। তো আমার জানা নেই জমি ভরাট হচ্ছে না পুকুর ভরাট হচ্ছে। আপনারা সংবাদ মাধ্যম যেহেতু আমাকে জানাচ্ছেন তাহলে আমাকে দেখতে হবে যে সরকারি জমিতে তো যদি সরকারি মানে জমি সেখানে হয় সরকারি কোনো প্রকল্পের কাজ হবে, সেটা আমাদের ব্লক থেকেও এই ধরনের হয়তো কোনো টেন্ডার হয়নি বলে আমরা জানতাম, আমার জিপি থেকে তো হয়নি। এখন কোন জমিটা ভরাট হচ্ছে সেটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। সেটা যদি অবশ্যই সরকারি জমি হয়, সেখানে যদি কেউ করে থাকে তাহলে সেটা আমাদের যেটা আইনি প্রসেস সেটা করতে হবে। শিলান্যাসের পরেও তৈরি হয়নি সেতু। দীর্ঘদিন কেটে গেলেও সেতু না হওয়ায় ক্ষোভ তমলুকে। তাম্রলিপ্ত পুরসভার 19 নম্বর ওয়ার্ডে খালের উপর বেহাল সাঁকো। জোয়ারের সময় সাঁকো ডুবে যাওয়ায় প্রায়ই ঘটে বিপদ। বাঁশের সাঁকো পাকা করার দাবিতে সরব বাসিন্দারা। সুজিত ভৌমিক প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সুজিত। রুবেলা, দেখো ছবিতেই দেখা যাবে যে কিভাবে অনেক ভগ্নদশা ওই সেতুর। বাঁশের সেতু কিন্তু গুরুত্বপূর্ণ সেতু, যে সেতু পার হয়ে স্কুলে যেতে হয়, মানুষকে বাজার হাটে যেতে হয়, সেখানে হাজার হাজার মানুষ যাতায়াত করে। সেখানে কিন্তু এরকম দুর্বল সেতু, তা নিয়ে এলাকার মানুষজন কিন্তু সরব। তারা বারবার বলেন কিন্তু প্রতিশ্রুতি পান। এমনকি তাদের অভিযোগ যে ভোট এলে প্রতিশ্রুতি আসেই, সঙ্গে ফলক লাগিয়ে শিলান্যাসও পর্যন্ত হয়েছে, কিন্তু কাজের কাজ কিছু যে হয়নি এ ছবি তারই প্রমাণ। তা নিয়েই তারা কিন্তু সরব হয়েছেন। তারা বলছেন এবার আর প্রতিশ্রুতি নয়, এবার অন্তত বাস্তবের মুখ দেখুক। তমলুকের এই গুরুত্বপূর্ণ বাঁশের সেতু পাকা হোক, এমনটা তারা চাইছেন। তারা প্রশাসন, পুরসভা, পঞ্চায়েত সবার কাছে দরবার করছেন। তারা চাইছেন আর শুধুমাত্র মুখের কথায় নয়, প্রতিশ্রুতি নয়, অতি দ্রুততার সঙ্গে পাকা ব্রিজ হোক। এবং সেটা হলে এলাকার মানুষের যে সুবিধা হবে
কি কি সুবিধা হবে সব বিষয় নিয়ে তারা কিন্তু প্রশাসনকে অবগত করেছেন। রুমেলা, তারা চাইছেন দ্রুততার সঙ্গে এখানে একটি পাকা ব্রিজ হোক। তার কারণ হিসেবে তারা যেসব কথা বলেছেন, স্কুল কলেজ রয়েছে, যাতায়াত করতে হয় এবং সঙ্গে বাজার হাটে যেতে হয়, কিন্তু এভাবে যাওয়া তাদের পক্ষে খুব কঠিন হয়। দুর্ঘটনা ঘটে, যেটা তুমি বললে, জল বাড়লেই, বর্ষা বাড়লেই কিন্তু সাঁকো ডুবে যায়, তার ফলে যাতায়াত করতে গিয়ে তাদেরকে কিন্তু রীতিমতো দুর্ভোগ পোহাতে হয়। সমস্যা মিটে যাক এমনটাই চাইছেন সকলে। বেশ দীর্ঘদিন ধরে এরকম ভগ্ন অবস্থায় পড়ে আছে, জুয়ারে ডুবে যায় পোলটা। মোটামুটি পোলটা অনেকবার হবে বলে শিলান্যাসও হয়েছিল, শিলান্যাস হয়ে পোলটা আর হয়নি। আর এই পোলের উপর দিয়ে 4-5টা স্কুলের ছাত্রছাত্রী যাতায়াত করে এবং অসংখ্য মানুষ। নন্দকুমার বিধানসভা আর তমলুক পৌরসভার মেন যোগাযোগ কেন্দ্র, এটা দিয়ে যাওয়ার অনেক অসুবিধা হয়। এই কারণে অনেকবার অ্যাপ্লাইও হয়েছে এই পোলটা করার জন্য পৌরসভাতে, কিন্তু সেভাবে কেউ গুরুত্ব দিচ্ছে না। শুধু শিলান্যাস হয়ে যায়, তারপরে আর কোনো কাজই শুরু হয় না। খোঁজ খবর করে দেখব এবং যদি প্রকৃত মানুষের যদি প্রয়োজন হয় আমরা স্কিমটা করে রাজ্য সরকারের কাছে পাঠাবো। রাজ্য সরকার অর্থ দিলে নিশ্চয়ই কাজ হবে। অনুসন্ধান করে যদি প্রয়োজন হয় নিশ্চয়ই আমরা রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠাবো। ফলকটা দিয়ে রেখেছিল যে উদ্বোধন হয়ে গেল, পাকা ব্রিজ হবে, কিন্তু মানে কার্যত সেটা যখন পরিণত হয়নি, সাধারণ পাবলিক ওখানকার ফলকটাকে ভেঙে উড়িয়ে দিয়ে ওখানে হনুমান মন্দির করেছে, হনুমান পুজো হয়। তো এমপির সঙ্গে আমার কথা হয়েছে, উনি বলেছেন যে পাকা ব্রিজ বা কাঠের ব্রিজ যদিও করে দেওয়া যায় সেটা নিশ্চয়ই হয়ে যাবে।